Dover Beach is a poem written by Matthew Arnold, and this text is much like a dramatic monologue because here we find the voice of a persona, but we can't say that it is a proper dramatic monologue because we assume that the speaker is Matthew Arnold himself. And what is striking about this text is that it was a honeymoon poem. Do you believe that? A person who has gone to honeymoon and has produced a poem that is one of the most pessimist kind of poems ever written in the corpus of English literature. But remember that Matthew Arnold didn't publish that poem at the time when it was composed in the 60s, or earlier than that, perhaps, when he had gone with his wife Lucy to the বিউটিফুল প্লেস ডোভার বিচ। এরকম একটা মনোরম জায়গায় গেলে কেউ যদি পোয়েম লেখে, ধরো আমরা কোনো সি বিচে গেলে, তাহলে সেই কবিতাটার যে বৈশিষ্ট্য, তার মধ্যে যে আবেগের যে বহিঃপ্রকাশ, সেটা অন্যরকম হবে, সেটা এক্সট্রাটিভ হবে, সেটা কখনোই মেলাঙ্কলিক হবে না। কিন্তু ম্যাথু আর্নল্ড একটা অন্য রকম কবিতা লিখছেন এবং সেখানে শুধুমাত্র তার পার্সোনাল ফেথের কথা বললে হবে না। এই কবিতাটা কিন্তু রোম্যান্টিক পোয়েম একদিকে দেখতে গেলে, কারণ এখানে তিনি প্রেমটাকে একটা ওয়েপন হিসাবে দেখছেন। থার্ড স্ট্যান্ডে গেলে দেখবে এগেনস্ট অল দ্য ওডস, যে সমস্ত রকম সমস্যা একদিকে রয়েছে, তো সেখানে তিনি তার স্ত্রীকে বা প্রেমিকাকে বলছেন টু বিকাম আ কাইন্ড অফ ফ্রেন্ড এগেনস্ট টু ফাইট এগেনস্ট অল দ্য প্রবলেমস অফ লাইফ। সেরকম একটা ক্যামারেডারি, একটা বন্ড অফ ফ্রেন্ডশিপ, যেগুলো এই টেক্সটটা হয়তো ম্যাথু আর্নল্ড দেখাচ্ছেন। এবং অ্যাপারেন্টলি যে একটা পেসিমিজমের ট্রোপ রয়েছে, সেটা কিন্তু পুরো মাত্রায় পেসিমিস্টিক নয়, হার্ডির মতনই সেটা মেনিউরিস্টিক, যেটা আমরা টেক্সটটা পড়লে দেখতে পাই। তো গোয়িং টু দ্য নেক্সট স্লাইডস, আমি ফুল স্ক্রিন করি। It was published in the anthology called New Poems that came out in 1867. It is one of Arnold's most famous poems. And this poem is something that if you publish a briefest anthology of English poetry, it will be a part of that because of its theme, because of its wonderful treatment of the time and the response to that. Many critics believe that Arnold wrote his best poetry in the 1840s and 50s and that Dover Beach was actually composed during the earlier period. যদি এক্সাক্ট ডেট আমরা পাই না, বাট ওরকম সময় তিনি কম্পোজ করেছিলেন বলে মনে করা হয়। Employing one of Arnold's favorite metaphors between life and the sea, the poem contrasts the beauty of the moonlit seashore to the angst and uncertainty of life. So this is the whole gist of the poem, where Matthew Arnold gives a commentary on the Victorian life, bereft of faith, bereft of traditional values, where newly emergent culture is effacing or expunging the traditional faith. And Arnold laments about this in this poem. So this is the location, this is the geographic location, and you can see the Straits of Dover. This is the English side, this is England, and this is the Straits of Dover, and on the other side there is France. So the Dover Beach is basically that স্যার kind আমি of... কিছু দেখতে পাচ্ছি না স্যার, মানে অনেকক্ষণ ধরে স্ক্রিনে কিছু দেখাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, স্যার আমি এইমাত্র আপনাকে লিখলাম, কিছু শো হচ্ছে না। ওহো, দাঁড়ান। এবার দেখো গিয়েছে কি? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আগে বলবে, হ্যাঁ আনমিউট করে বলবে, টাইপ করে লিখলে আমি এখানে আই ক্যানট সি, যেহেতু ফুল স্ক্রিনে রয়েছে। তো যাই হোক, আগের লেখাগুলো যেগুলো ওখানে আমি স্ক্রিনেই ছিল, যেগুলো আমি বলছিলাম কবে পাবলিশড হয়েছে এইগুলো, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্লাইড। থার্ড স্লাইডে ছিলাম। এই কনটেক্সটটা যেহেতু আমি আসছিলাম, তো যে পিকচারটা তোমাদের দেখা দরকার যে কোন জায়গা থেকে এটা লেখা। সো দ্য স্ট্রেটস অফ ডোভার, সেটা হচ্ছে এই মধ্যিখানের যে প্রণালী যেটা তোমরা দেখতে পাচ্ছ, একদিকে হচ্ছে ইংল্যান্ড, একদিকে হচ্ছে ফ্রান্স, আর মধ্যিখানে এই যে একদম প্রান্তে যে সি বিচ, সেটা হচ্ছে ডোভার বিচ। এখানে তো এরকম একটা জায়গায় ম্যাথু আর্নল্ড অ্যান্ড হিজ ওয়াইফ, যদিও তার ওয়াইফ কিনা বা এখানে সেক্ষেত্রে কোনো ডিরেক্ট রেফারেন্স নেই, হ্যাঁ। সো উই অ্যাজিউম দ্যাট প্রবাবলি ম্যাথু আর্নল্ড's wife was there, to whom he is addressing in this text and having a conversation, asking him to look at this beautiful scene. But this beautiful scene is inducive of certain melancholy thoughts in the mind of
ম্যাথু আর্নল্ড। সেটা কিভাবে আসছে আমরা টেক্সটটা পড়লে দেখতে পাবো। ফার্স্টে দেখো, এরকম একটা সুন্দর ল্যান্ডস্কেপ দেখে কেউ যদি একটা মেলাঙ্কলিক পোয়েম লিখতে পারে তাহলে তাকে ভাবো যে হোয়াট টাইপ অফ পারসন। সো দিস ইজ আ সিলেশিয়াল প্লেস। এরকম জায়গায় গেলে আমরা গান করবো জেনারেলি, বাট ম্যাথু আর্নল্ড লিখছেন the line, the sea is calm tonight, the tide is full, the moon lies fair upon the straits. On the French coast, the light gleams and is gone, the cliffs of England stand glimmering and vast. Out in the tranquil bay, come to the window, sweet is the night air. So the first 6 lines basically introduce the mood and also the image. This is the text where you will find a transition from the image to the symbols. This is the setting which is graphically pictured in the kind of image which I have inserted here, because it is almost a depiction of that scenery, nothing more than that. ঠিক আছে, কিন্তু একটা সময় পরে গিয়ে দেখবে যেখানে প্রত্যেকটা কিন্তু সিম্বলিক হয়ে উঠছে। এখানে ওয়াটার্স, স্ট্র্যান্ড, দ্য পেবলস, দে অ্যাকচুয়ালি negate their role of images and they assume symbolical values. So the initial stanza begins with, in a most impressive manner, with the vivid sensuous experience that the poet gets, the sight and sounds of the sea and a quiet moonlit night. এখানে হয়তো একটা ইমেজ যেটা আমি ইনসার্ট করি সেটা দিনের বেলার ছবি, বাট এখানে হচ্ছে একটা মুনলিট নাইট যেটা তোমরা নেক্সট কটা স্লাইড হয়তো দেখতে পাবে, সেইটা তিনি ইউজ করছেন। তিনি যেভাবে শুরু করছেন দেখো, দ্য বিগিনিং ইজ কাইন্ড অফ ভেরি পিকচারেস্ক, ভেরি গ্রাফিক্যাল অ্যান্ড রোম্যান্টিক। অনেকে বলে যে ভিক্টোরিয়ান যুগ নাকি যে রোম্যান্টিক যুগের একটা এক্সটেনশন, কারণ ভিক্টোরিয়ানরা সেগুলোকে আরো বেশি এক্সটেন্ড করেছে যেটা রোম্যান্টিকরা শুরু করেছিলেন, এবং রোম্যান্টিকদের থেকে বেটার ভাবে। তা নাহলে এরকম সুন্দরভাবে নেচারের বর্ণনা ভাবে একজন ভিক্টোরিয়ান ম্যান করছে, এবং সেখান থেকে ট্রানজিশন টু মেলাঙ্কালি থটস, নো Keats, no Shelley, but a Victorian man, Matthew Arnold. So that's why, or not only in Matthew Arnold, in some other poets you can see that the way they have tried to expand the basic themes or thematic concerns of the romantic poets. So it begins like that. The sea is calm tonight. It is a kind of full moonlit night. পূর্ণ জোয়ার সে সময়, the tide is full. Upon the straits বলতে এই জায়গাটা যেটা আমি এখানে মার্ক করে রেখেছি। সো এখানে হচ্ছে কি হচ্ছে, the moonlight is getting reflected. On the French coast, the light gleams and is gone. Gleam মানে কি, মানে কোনো কিছু টিম টিম করে জ্বলছে রাখো, ক্ষীণ আলো, গ্লিমারিং লাইট আমরা বলি না। তো ফ্রেঞ্চ কোস্ট মানে হচ্ছে আদার সাইড, এই দিককার যে তট দেখা যাচ্ছে সেখানে যে আলোগুলো জ্বলছে সন্ধ্যাবেলা বা রাত্রি, সেগুলো খুব ক্ষীণ আলো বা সেগুলো কমে আসছে। On the French coast, the light gleams and is gone. The cliffs of England stand. Cliffs মানে হচ্ছে টিলা, এই যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট মাউন্টেন টাইপের, ডিপি বা টিলা যেগুলোকে আমরা বলি। The cliffs of England stand glimmering and vast out in the tranquil bay. Come to the window, sweet is the night air. So basically, what does the first 6 lines actually talk about? It introduces the mood, the picturesque scenery, and a romantic scene. যেটা ডেভিড ডেশেস বলছে, তোমাদের নোটসে মনে লাইনটা সেই কোটেশনটা রয়েছে, যে মুনলাইট ফর আর্নল্ড ডাজন্ট গো উইথ লাভ বাট উইথ মেলাঙ্কলি। এরকমই একটা লাইন, এক্স্যাক্টলি হয়তো আমার মনে নেই, বাট এই ধরনের একটা লাইন সেখানে রয়েছে। যেরকম সুন্দর একটা রাত্রি, যেটা একটা রোম্যান্টিক সিগনিফায়ার হয়ে উঠতে পারতো, যেখান থেকে তিনি ধরো জন ডানের মতো একটা পোয়েম লিখতে পারতেন, গুড মোরোর মতো, যে কাম লেট আস এক্সপ্লোর ইচ আদার, হ্যাঁ, সেখান থেকে সাইকোলজিক্যাল ভার্সন অফ লাভ উন্মুক্ত, সেখান থেকে তিনি একটা ভিক্টোরিয়ান যুগ সম্পর্কে একটা সামগ্রিক চিত্র আঁকছেন, এরকম একটা রোম্যান্টিক কনটেক্সট ইউজ করে। সো দ্যাটস ওয়াই দ্য পোয়েম ইজ সো স্ট্রাইকিং. No one except Matthew Arnold can transit or actually go to that kind of pessimistic mood even after having described such a beautiful scenery.
The sea is calm tonight. এগুলো খুব একটা ব্যাখ্যা করার কিছু নেই. You can easily understand what the poet is trying to mean. The tide is full, the moon lies fair upon the straits. So the এই লাইনটা হচ্ছে সেকেন্ড এবং থার্ড এর মধ্যে যে লাইনটা রয়েছে, the moon lies fair, that means moonlight is actually reflecting or getting reflected onto the straits. ঠিক আছে? আর ফ্রেঞ্চ কোস্ট মানে এইদিকে যেটা রয়েছে, ধরো এখান থেকে না, এই সাইডটা ফ্রেঞ্চ কোস্টের দিকে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে লাইটস গুলো গ্লিমারিং করে জ্বলছে, and the cliffs of England stand glimmering and vast out in the tranquil. So the image টা আমরা পাচ্ছি এখানে, the image of tranquility that is initially introduced in the stanza is really important, because we understand the speaker is standing at the cliffs of Dover, okay, and is looking across the English Channel. The speaker is looking towards the France. এরকম কোন একটা জায়গায় সেটিং এ তিনি সেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং সেই রাত্রের বর্ণনা, সেই যে নকটার্নাল সিন, সেটার বর্ণনা তিনি এখানে করছেন। যে গ্লিমারিং লাইট বা ফেডিং লাইট, ডিমিনিশিং লাইট যেগুলো তিনি দেখতে পাচ্ছেন সেগুলোর বর্ণনা। এবং তারপর তিনি আহ্বান করছেন, ডিরেক্টলি কল করছেন, যেরকম ড্রামাটিক মনোলগে হয়ে থাকে, যে কাম টু দ্য উইন্ডো, সুইট ইজ দ্য নাইট এয়ার, এরকম একটা সুন্দর নকটার্নাল সিন দেখার জন্য তাকে সাডেনলি কল করছেন। সো ইট ইজ আ কাইন্ড অফ কল, ইট ইজ আ কাইন্ড অফ request perhaps to his beloved to share the beautiful scenery along with his lover. Then we find only from the long line of spray where the sea meets the moon-blanched land. So here the poet is asking his beloved, or is even asking the reader, to focus on a particular thing, to situate but to actually zoom in on a particular aspect of this natural landscape. এই সুন্দর যে ল্যান্ডস্কেপটা তোমরা প্রথমে দেখলে, এখান থেকে পার্টিকুলার একটা জায়গায় তিনি ফোকাস করতে বলছেন, যে এই জায়গাটা ফোকাস করো, দিস ইজ আ সিন, দিস ইজ দ্য সিনারি হুইচ আই ওয়ান্ট টু টক অ্যাবাউট। কারো অডিও অন রয়েছে, অফ করে নাও। So only from the long line of spray where the sea meets the moon-blanched land. Moon-blanched কথাটা ভুলে যাও, অ্যাডজেক্টিভটা আমরা পরে আসছি, শুধু ল্যান্ড ভাব। লং লাইন অফ স্প্রে, যে জলের ধারা, ফ্লো অফ ওয়াটার, ঠিক আছে, তার মধ্যে থেকে এমন একটা জায়গা যেখানটায় কি হচ্ছে না, মিটিং পয়েন্ট বিটুইন দ্য সি অ্যান্ড দ্য ল্যান্ড। তাহলে সেটা কোন জায়গাটা? দিস ইজ দ্য কাইন্ড অফ লোকেশন that Arnold is talking about, where the sea is meeting the land. এই জায়গাটা যেখানে ইন্টারসেকশন ঘটছে, মিটিং পয়েন্ট বিটুইন দ্য টু থিংস, ল্যান্ড অ্যান্ড দ্য ওয়াটার্স। এবার মুন ব্লাঞ্চড এগেইন, যেটা আমি বলছিলাম যে কিডসের সময় বলে থাকি, ফেলিসিটি অফ ম্যাজিক্যাল এক্সপ্রেশন, যেরকম ভাবে বলছে ব্লাঞ্চড মানে হচ্ছে মেড হোয়াইট, মানে চাঁদের আলোয় যেন সাদা হয়ে গেছে সমুদ্র তট। দিস ল্যান্ড, এই রাত্রের অন্ধকারে চন্দ্রের আলোকে ক্ষেত্রে সেটা যখন এখানে পড়ে যেন চকচক করছে বা সাদা দেখাচ্ছে সমুদ্র তটটা। So the land or the strand is basically getting a whitish complexion because of the light of the moon. তাহলে এইখানটায় ফোকাস করতে বলছেন কেন, we can understand in the next few lines, but this is perhaps the area where Arnold is asking his beloved as well as the reader to focus and decipher, decode something about the landscape. So only from the long line of spray, মানে বাকি কিছু আমার কাছে ইম্পর্টেন্ট না, এখানে এক্সটার্নাল যে সুন্দর সুন্দর ক্লিপস রয়েছে যেগুলোকে দেখলে একটা ওয়ার্ডসওয়ার্থ হয়তো টিন্ডেন আবির মতো একটা কবিতা লিখে ফেলতে, ডোভার বিচ হয়তো একটা সেকেন্ড ভার্সন অফ টিন্ডেন আবি হয়ে উঠতে পারত, যেখানে তিনি তার মধ্যে হয়তো কোনো একটা মঙ্ক টংকে পেলেন, কোনো হারমিটকে পেলেন, নেচারকে তো অবশ্যই পেতেন সামনে এরকম সুন্দর একটা ইয়ে থাকলে, প্রকৃতি থাকলে। কিন্তু সেখান থেকে তিনি ফোকাস করছেন এমন একটা জায়গায় যেখানে জেনারেলি একজন মডার্ন পোয়েট করতে পারে, যেমন ট্রানজিশনাল একটা ফেজের মধ্যে পড়ছে। এইটা মানে ডোভার বিচ কিছু কিছু জায়গায় ফিরে যাচ্ছে রোম্যান্টিক যুগে, আবার কোনো দিক থেকে যুগের থেকে প্রায় 30-40 বছর এগিয়ে যাচ্ছে মডার্নিজমের দিকে। নেক্সট সেমিস্টারে পড়বে মডার্ন টেক্সট, সেখানে দেখবে যে মডার্নিজমস রোম্যান্টিক জার্নি। ইট ইজ আ কাইন্ড অফ প্যারাডক্সিক্যাল নোট, বাট মডার্নিজমের ক্ষেত্রেও সেখানেও কিন্তু অ্যাবসেন্স অফ লাভ ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল থিমস দ্যাট ওয়ান ক্যান ফাইন্ড।
এই অবধি ক্লিয়ার? এখানে বেসিক কিছু নেই, জাস্ট বর্ণনা রয়েছে শুধুমাত্র ফ্রম দ্য লং একটা লাইন অফ প্রশ্ন স্প্রে। ছিল হ্যাঁ বলো। স্যার, বলছিলাম এখানে জাস্ট একটা কনফিউশন ক্লিয়ার করে দিন, পুরো আচ্ছা, সিকোয়েন্সটা স্যার পুরো রাতের বেলায় হচ্ছে তো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, কারণ এইটাই জানতে মুন চাইছি। আসছে তো, মুন রয়েছে তো সেখানে, তো ইয়েস স্যার, ইয়েস দিনের বেলা তো কোনো প্রশ্নই নেই, মুন লিট নাইট। ইয়েস। হ্যাঁ সৃজন বলো। হ্যাঁ সৃজন বলছো বলছি তো? যে স্যার একটু হ্যাঁ হ্যাঁ বলছি যে স্যার একটু লেট জয়েন করেছি তো, একটুখানি এই যতটুকু করলেন সামান্য একটু সামারি করে দেবেন ছোট্ট করে, বুঝতে পারবো তাহলে। আচ্ছা আচ্ছা, অল্প করে স্যার, হ্যাঁ হ্যাঁ খুব হ্যাঁ, একটা কঠিন তো নয়। না না আসছি তো। এই দেখো প্রথম যে 6টা লাইন রয়েছে সেখানে the poet is looking at the beautiful calm sea which you can see in that picture, the slide which I have inserted, and he's observing the kind of fullness of the tide is full, পূর্ণ জোয়ার সেখানে, এবং চাঁদের আলো সেটা যেভাবে পড়ছে, the moonlight sphere upon the straits, প্রণালীর উপরে। এই যে তার আগের স্লাইডটাই ছিল স্ট্রেটস অফ ডোভার, সেখানে যে চাঁদের আলো পড়ছে সেইটাই তিনি বর্ণনা করছেন। অন দ্য ফ্রেঞ্চ কোস্ট দ্য লাইট গ্লিমস অ্যান্ড ইজ গান, উল্টো দিকে যে যে ফরাসি উপকূল, সেখানে তিনি কিছু ক্ষীণ আলো সেখানে দেখছেন, গ্লিমার করছে। আর এই দিকের যে কোস্ট, যেটা হচ্ছে ইংলিশ কোস্ট, যেখানে তোমরা এই ক্লিপস গুলো দেখতে পাচ্ছ, ক্লিপস হচ্ছে এই টিলা বা মাউন্টেন্স গুলো, হুইচ আর দে আর স্ট্যান্ডিং। এবং তারপর তিনি বলছেন তার বিলাভেডকে, কাম টু দ্য উইন্ডো সুইট ইজ দ্য নাইট এয়ার, ইট ইজ আ বিউটিফুল নকটার্নাল সিন ওয়ার্থ ওয়াচিং। Line number 7 and 8, only from the long line of spray where the sea meets the moon blanched land. আমি তোমাকে বলছি সেখানটায় ফোকাস করো যেখানে এই সমুদ্রের জল এসে মিশছে মাটির সাথে বা এই তটের সাথে। তাহলে this is the point of intersection where the waters of the sea, ocean, actually meeting the land. Sea meets the land, এই জায়গাটা এখানে ফোকাস করো, কারণ এখানে তিনি এই ইমেজটাকেই দেখাচ্ছে, নট দ্য সিম্বল। ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন ইমেজ এন্ড সিম্বল? ইমেজ হচ্ছে শুধুমাত্র একটা ছবি যার মধ্যে কোনো মেসেজ নেই। আমার হাতে একটা ফোন রয়েছে তোমাদের দেখা, সেটা ইমেজ। এখানে একটা সমুদ্রের ইমেজ তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, যদি আমি একটা ফুল বলি, সেটা ফুলটা যদি ফুল সিগনিফাই করে সেটা ইমেজ, কিন্তু যখন একটা ব্লেক সেই রোজের মাধ্যমে একটা করাপ্টেড লাভকে বলছে, তখন সেটা হয়ে উঠছে কিন্তু সিম্বল। গট ইট? তাহলে সিম্বলটা কি? সিম্বলটা হচ্ছে ইমেজ প্লাস আ মিনিং, ঠিক আছে? আদারওয়াইজ যদি সেটার মধ্যে মিনিং না থাকে তাহলে সেই ইমেজটা কখনোই সিম্বলে কনভার্ট হবে না, শুধুমাত্র এটা ভিজুয়াল ডিলাইট। যেরকম আমরা সেই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করার সময় 5টি ইমেজ সম্পর্কে লাস্ট ক্লাসে বলছিলাম, তাই না? 5 প্রকার ইমেজ থাকে সেই সম্পর্কে। সো হোয়ার দ্য সি মিটস দ্য মুন ব্লাঞ্চড ল্যান্ড, লিসেন ইউ হিয়ার দ্য গ্রেটিং রোর অফ পেবলস। এইখান থেকে কবিতাটা আস্তে আস্তে শুরু হচ্ছে, প্রকৃত যে কাব্য সত্তা আর্নল্ডের, সেইটা এখান থেকে আমরা তার বিচ্ছুরণ দেখতে পাচ্ছি। লিসেন মানে তিনি শুনতে বলছেন। এখানে একটা অডিটরি এফেক্টের কথা তিনি বলছেন। ইউ হিয়ার দ্য গ্রেটিং, গ্রেটিং সাউন্ড কেমন? একটা কর্কশ ধ্বনি। গ্রেটিং সাউন্ড ইজ নট mellifluous sound. Grating sound is a harsh sound. The grating roar of pebbles, gravels, নুড়ি পাথর, which the waves draw back and fling মানে হচ্ছে throw, ছুঁড়ে ফেলা, and at their return up the high strand মানে হচ্ছে শোল, সমুদ্র তট, begin and cease and then again begin with tremulous cadence, slow, and bring the eternal note of sadness in. The last 2 lines are the most beautiful lines in terms of the poetry, in terms of the poetic cadence. Tremulous cadence, slow, and bring the eternal note of sadness. So the whole poem, Dover Beach, is basically about a melancholic thought. The whole poem is about the expression to a melancholic atmosphere that one can find in this text. সেটা কিভাবে আসছে না? ট্রেমুলাস কেডেন্স। ট্রেমুলাস মানে কি? ট্রেমুলাস মানে যেটা কম্পিত হচ্ছে, দ্যাট ইজ শেকিং স্লাইটলি অর পারহ্যাপস নার্ভাসলি। কেডেন্স, কেডেন্স মানে হচ্ছে রিদম অফ এ ভয়েস, দ্য কাইন্ড অফ রিদম অফ এ ভয়েস অর a section of a particular music, that is musical cadence or tremulous cadence. Tremulous কম্পিত, কুইভারিং এই অর্থে ইউজ করা হচ্ছে। এবার দেখো এটা খুব ইন্টারেস্টিং জায়গা, এবং এখানেই তোমাদের ফোকাস করতে হবে কবিতাটার মূল ভাব বোঝার জন্য। প্রথমে তিনি যেগুলো বর্ণনা করলেন সেগুলো তো বুঝেছই। The ceaseless forward
and backward movement of the waves. সমুদ্র তটে গেলে আমরা কি দেখতে পাই, যে সেখানে ঢেউগুলো এসে আছড়ে পড়ে, তাই না? সপাটে সেখানে জোরে এসে আছড়ে পড়ে, বেশি জোরে সেটা আছড়ে পড়ে, এবং যখন সেই আছড়ে পড়ছে অন দ্য শোর, হ্যাঁ, তখন সেখানে কি দেখতে পাবো, তখন সেই ঢেউয়ের মধ্যে থেকে কিন্তু ঢেউয়ের সাথে সাথে অনেক নুড়ি পাথর চলে আসে। ওয়েভস এর মধ্যে অনেকগুলো তোমার গ্রাভেলস বা পেবেলস থাকে, হ্যাঁ, সেগুলো সমুদ্র তটে পড়ে থাকে। সেগুলো ঢেউগুলো যখন উইথড্র করে তখন সেগুলো নিয়ে সমুদ্রের মধ্যে যায়, আবার যখন সমুদ্র যদি কিছু নেয় না, ফিরিয়ে দেয় আবার। তো যখন ঢেউটা যখন এসে আবার আছড়ে পড়ছে তটে, তখন উইথ দ্য ওয়েভস অলসো কামস দ্য দ্য গ্রাভেলস অর দ্য পেবেলস। ঠিক আছে, তো এটা একটা ভিজুয়াল মুভমেন্ট, যেটা এই কবিতাটা না পড়লেও আমরা যেহেতু প্রচুরবার দীঘা পুরী সব জায়গায় গেছি, উই আর হ্যাবিচুয়েটেড টু দিস থিং, তাই না? যে কিভাবে সেটা সমুদ্র তটে এসে পড়ে বা আছড়ে পড়ে ঢেউগুলো, একটা মনোরম দৃশ্য আমাদের কাছে। আর্নল্ডের কাছে নয়, আর্নল্ডের মধ্যে খুঁজে পাচ্ছেন একটা কর্কশ ধ্বনি। কর্কশ ধ্বনি কিভাবে না, ওই নুড়ি পাথরগুলোর আছড়ে পড়ার শব্দ, দ্যাট ইজ নট ক্রিয়েটিং এনি মেলিফিউয়াস সাউন্ড। তিনি শুনতে বলছেন সেই শব্দটাকে। After he describes the forward and backward movement of the waves near the shore and the habitual game with the pebbles. And now the poet here zooms on the auditory effect of the tide, which holds the clue to the cultural idea. বেসিক্যালি যেটা আমরা বুঝতে পারছি এখানে কি না, দ্য ওয়েভস গুলো হচ্ছে ল্যান্ড করছে অন দ্য পেবল শোর and retrace from it, and it is an alternative process. The process is unending, it is repetitive. But what matters to Matthew Arnold is the effect of the sound. ওই জায়গাটায় ফোকাস করতে বলছে যেখানে শুধুমাত্র ঢেউয়ের সাথে সাথে নুড়ি পাথরগুলো আছড়ে পড়ছে, আবার সেগুলো উইথড্র করে চলে যাচ্ছে, একটা ধ্বনি তৈরি হচ্ছে, তাই না? ইউ ক্যান ইম্যাজিন থ্রু ইউর ইমাজিনেশন, এই মুহূর্তে তোমরাটাকে মনে করার চেষ্টা করো যে সেখানে যে শব্দটা তৈরি হয় কেমন ধরনের শব্দ। ম্যাথু আর্নল্ড বলছে যে এটা যেন একটা গ্রেটিং রোর, এটা যেন নুড়ি পাথরদের একটা কর্কশ স্বর, দ্যাট ইজ ক্রিয়েটেড বিকজ অফ দ্য ওয়ে they are thrown to the strand. এখানে আমি যে ইমেজটা দেখিয়েছি, ইমেজটা একটা হাতে আঁকা ছবি, বাট যেহেতু এখান থেকে আস্তে আস্তে সিম্বলিক্যাল দিকে টার্ন নিচ্ছে, সেজন্যই আমি ভেবে রেখেছি, বিকজ ইট ইজ নট লিটারাল ল্যান্ডস্কেপ দ্যাট আর্নল্ড ইজ টকিং অ্যাবাউট। দিস ইজ দ্য ট্রানজিশনাল ফেজ. This is the kind of point of entry where Matthew Arnold is taking us, escort us to the world of imagination. That's why the mere graphical images are here replaced with some artistic objects. So you hear the grating roar of pebbles which waves draw back and cling at the return up the high strand. তারপরে লাইন নাম্বার 12, begin and cease, মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আনএন্ডিং প্রসেস that is going on. Begin and cease, there is no end to that. And with tremulous cadence, slow, আস্তে আস্তে তিনি শুনতে পাচ্ছেন এই শব্দের মধ্যে দিয়ে the eternal note of sadness, ঠিক যেমন ওয়ার্ডসওয়ার্থ শুনেছিলেন প্রকৃতির বুকে থার্ড স্টেজে। গট ইট? কেন বলছিলাম যে এক্সটেনশন অফ রোম্যান্টিসিজম, দিস ইজ দ্য থিং, যে প্রকৃতির মধ্যে মনুষ্য জীবনের বা মানুষের জীবনের যে মেলাঙ্কলিক টিউন, সেইটাকে কিন্তু ওয়ার্ডসওয়ার্থ পেয়েছিলেন। ক্যান ইউ রিকল দ্যাট ফ্রেজ? সেই থার্ড স্টেজে ছিল, who can say The that still sad music, still the sad still sad music, music of humanity. হ্যাঁ, humanity, very good. তো ঠিক ইটার্নাল নোট অফ স্যাডনেস, এটাও যেন সেই মানুষের জীবনের কল্পনা, যে কষ্টের যে একটা শাশ্বত যে একটা একটা নোট, একটা আওয়াজ, কণ্ঠস্বর, সেটা যেন তিনি শুনতে পাচ্ছেন। So inevitably it makes the hearer's heart heavy with grief, with sorrow, as he gets conscious of the eternal sorrows. Matthew Arnold is not saying that I am only in pain, but this is my only problem. No, just as the likes of Keats, Wordsworth, they are the deputy of the suffering humanity. They actually think about the whole community. They are the mouthpieces, deputy, vicar of that kind of, or acolyte for the people. ঠিক সেরকমই the eternal note of sadness, that is
that is actually kind of enveloping the whole Victorian world. মনে রাখতে হবে যেটা এমন একটা ভিক্টোরিয়ান সমাজ ব্যবস্থা 1950-60-এর দশক, হ্যাঁ সরি 1900 বলছি 1850-60-এর দশক, সে সময় কিন্তু মানুষের যে চিরাচরিত যে ধারণাগুলো সেগুলো আস্তে আস্তে ধাক্কা খাচ্ছে। সেই সময় মানুষের যে যে রিলিজিয়নের প্রতি অগাধ বিশ্বাস আস্থা সেগুলো ক্রমশ পরিবর্তিত হচ্ছে, বিজ্ঞান মনস্কতা মানুষকে গ্রাস করছে। ম্যাথু আর্নল্ডের সে বিখ্যাত উক্তি যে ভিক্টোরিয়ান মেন আর টসিং বিটুইন দ্য টু ওয়ার্ল্ডস, ওয়ান ইজ ডেড অ্যান্ড দ্য আদার ইজ পাওয়ারলেস টু বি বর্ন। হোয়াট ইজ দ্য ডেড ওয়ার্ল্ড? ডেড ওয়ার্ল্ড ইজ দ্য ওয়ার্ল্ড অফ রিলিজিয়ান। যে আজকের দিনে ধর্ম হচ্ছে এখানে মৃত, কারণ মানুষের মধ্যে সেই ধর্ম সচেতনতা, সেই যে রিলিজিয়াস সেন্সিবিলিটি নেই, যেটা ম্যাথু আর্নল্ডের পক্ষে সব থেকে দুঃখের কারণ। ম্যাথু আর্নল্ড বেসিক্যালি রিলিজিয়ানের পক্ষে, মনে রাখতে। হ্যাঁ, টেনিসনের মধ্যে আমরা কম্প্রোমাইজ পেয়েছিলাম, দুটোই দরকার, ইউলিসিসকে দরকার, টেলিম্যাকাসকে দরকার। ম্যাথু আর্নল্ড কিন্তু তা বলছে না, ম্যাথু আর্নল্ড হচ্ছে শুধুমাত্র টেলিম্যাকাসকে দরকার বলছে। যে modern scientific inventions that is ushering in a culture that is thwarting, that is kind of destroying, annihilating the traditional religiosity. This is Matthew Arnold's main entry point into the text. So সেটা আমি আসছি, begin and cease and then again begin with tremulous cadence. That means these lines are actually full of Arnold's pessimistic view of life, এবং এখানে একটা ন্যাচারাল ল্যান্ডস্কেপ, সেটা একটা কিভাবে এলিজিয়া মেডিটেশনের জন্য কন্ডিউসিভ হয়ে উঠছে সেই জায়গাটাও আমাদেরকে দেখতে হবে। ওয়ার্ডসওয়ার্থ এক জায়গায় বলছেন সাম ন্যাচারাল সরো লেসার পেন দ্যাট হ্যাজ বিন অ্যান্ড অ্যাওয়ে বি এগেন, অনেকটা সেরকম এখানে আর্নল্ডের মধ্যে সেই ওয়ার্ডসওয়ার্থিয়ান যে ল্যামেন্টেশন প্রতিধ্বনিত হচ্ছে একদিকে, আবার তিনি যেন ফোরশ্যাডো করছেন ভবিষ্যতে সেই সব এক্সিস্টেন্সিয়াল থিঙ্কার লাইক জাঁ পল সার্ত্র, যারা হচ্ছে 1900 সালের পরে আসবেন সে অর্থে, এবং সেই সময় নতুন একটা ফিলোসফি নিয়ে আসবেন, এক্সিস্টেন্সিয়ালিজম, যেখানে দ্য ট্র্যাজেডি অফ লাইফ ইজ পার্মানেন্ট, দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দ্যাট। সেই যে মিথ অফ সিসিফার, দ্য মিথ অফ সিসিফাস, অ্যালবেয়া কামুরের লেখা সে বিখ্যাত গ্রন্থ, বহু পরে আসছে, কিন্তু এগুলো যেন তার একটা অ্যাপ্রক্সিমেশনস। গট ইট? আচ্ছা, বলছিলাম যে শেকিং স্লাইটলি আর রিদিমের ইয়েটা বলবেন, মানে এটা ওই মানে ইয়েটা বলছো সেটিং এবং শেকিং স্লাইটলি আর রিদমটা মানে কি কি বলেছিলেন সেটা একটু বলবেন, কিসের মানে? বুঝতে পারছি না কোনটার ক্ষেত্রে বলেন স্যার। একটু আগে বললেন না শেকিং স্লাইটলি আর আরেকটার মানে বললে রিদিম, ওই দুটো ওয়ার্ড জানি কি ছিল? আচ্ছা, কোন ওয়ার্ডটার ক্ষেত্রে আমাকে বলো পার্টিকুলার, আমি বলে দিচ্ছি। স্যার ওই শেকিং স্লাইটলি, ওটার মানে ওয়ার্ডটার মানে আরেকটা ওয়ার্ড মানে হচ্ছে রিদম। শেকিং স্লাইটলি বলে তো কোনো ওয়ার্ড, আমরা তো আমি মিন করানোর জন্য বলছিলাম যে ট্রেমুলাস কেডেন্স কথাটা, ট্রেমুলাস এই অর্থে তখন আমি বলছিলাম যে শেকিং স্লাইটলি বা নার্ভাসলি, এই কথাটা বলছিলাম। হ্যাঁ, ট্রেমুলাস কথাটাকে ব্যাখ্যা করতে গিয়ে আই গট ইট, এটাই মনে হয় বলেছিলাম, নার্ভাসলি হয়তো বলেছিলাম। আর স্যার রিদিমটা কোনটা হবে? রিদিমটা হচ্ছে কেডেন্স, রিদিম হচ্ছে কেডেন্স, যে মিউজিক্যাল কেডেন্স, যে সেইটা হচ্ছে রিদম অর্থে আমি বলেছিলাম। তাহলে এই যে একটা কম্পিত একটা স্বর বা একটা কম্পিত একটা আওয়াজ যদি আমরা বলি এখানে, এই আওয়াজটা হচ্ছে আর্নল্ডের কাছে মনুষ্য জীবনের যে ইটারনাল স্যাডনেস তারই একটা ম্যানিফেস্টেশন, তার একটা সিম্বলিক এনাক্টমেন্ট। এখানে প্রকৃতি যেন আমাদেরকে টিচার, প্রকৃতি যেন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, প্রকৃতির মধ্যে যে মেসেজ রয়েছে যেটাকে আমরা পেতে পারি থ্রু দিস ইভেন অ্যাপারেন্টলি দ্য বিউটিফুল সিন। সেই কিসের সেই মনে আছে সেই চেম্বার অফ মেডেন থট, যে জীবনটাকে প্রথমে দেখলে মনে হবে সেই নাইটিঙ্গেলের সেকেন্ড স্ট্যান্ডার, full of wine, celebration, but no, that is not the real meaning of life. Real meaning of life apparently এরকম সুন্দর যে কোনো মুহূর্তে, কিন্তু ওরকম পরিপূর্ণ সুখ, অবিমিশ্র সুখ বলে কিছু হয় না, তার আড়ালে সবসময় দুঃখ রয়েছে। Eternal note of sadness is the perpetual tragedy of life, but you need not despair for that, যেটা অটমের মেসেজ ছিল। Why need we be afraid of that? For death,
for any kind of misery, for any kind of separation. Because যেটা আমাদের শাস্ত্রে বিশ্বাস করে, ওরিয়েন্টাল ফিলোসফিতে পরে তোমরা দেখবে, বা যদিও তোমাদের সেগুলো নেই, সিলেবাসে কোনো কারণে বাদ দিয়েছে, যদি তোমরা আমাদের নিজস্ব ড্রামাগুলো দেখতে, কালিদাসের নাটক যদি পড়তে, অভিজ্ঞান শকুন্তলম, বা মৃচ্ছকটিক যদি পড়তে, শূদ্রকের লেখা, যেগুলো অন্যান্য ইউনিভার্সিটি রয়েছে, সিইউ কোনো আননোন কারণে সেগুলোকে বাদ দিচ্ছে, তো সেখানে দেখতে পেতে যে আমাদের ভারতীয় ভাবধারা হচ্ছে এটাই, যে সেখানে দুঃখ বলে সে অর্থে কিছু নেই। যে দুঃখ, সেটাকে আমরা যে পারফেক্ট একটা অ্যাটিটিউড দিয়ে, আমাদের যে স্টোইক্যাল অ্যাটিটিউড, সেটাকে দিয়ে ওভারকাম করতে পারি, যার জন্য আলটিমেটলি শকুন্তলার গল্প কিন্তু ট্র্যাজেডি হয়ে উঠছে না। হ্যাঁ, শকুন্তলার কিন্তু লাস্টে মিলন রয়েছে, বিকজ সেখানে একটা লস্ট রিং, সেটা অন্য কেউ হলে, শেক্সপিয়ার হলে হয়তো একটা ট্র্যাজেডি লিখে ফেলতেন about the separation of the two lovers, but Indian philosophy doesn't kind of affirm that idea. Got it? Because what is, যেটা কিটসিয়ান অ্যাটিটিউড, কিটসের মধ্যে রয়েছে যে there is no tragedy. তুমি যদি ট্র্যাজিক অ্যাটমসফিয়ার সম্পর্কে প্রপার ধারণা রাখো, তাহলে you are not touched by that pessimistic kind of waves that may hit you again and again in life. It will only help you emerge better. Melancholy can actually strike you, melancholy thoughts can go through you, kids বলছে, কিন্তু এটা যেন সেই সকালবেলা একটা সেই শিশিরের মতো, যেটা একটা ফুলের উপরে পড়লে ফুলটা সজীব হয়ে ওঠে। মেলাঙ্কালি বা দুঃখ ঠিক এরকম, যেটা কেউ আগে হয়তো বলেনি, যে মেলাঙ্কালি ইজ ভেরি রিফ্রেশিং। দ্যাট ইজ ওয়ান পয়েন্ট অফ থিং। টু কাম ব্যাক টু দ্য টেক্সট, যেটা আমি যেখানে বলছিলাম লাস্টে, যে এরপর তিনি একটা রেফারেন্স টানছেন, যেটাকে আমরা অ্যালিউশন বলি। ম্যাথু আর্নল্ড, তিনি কবিতা খুব কম লিখেছেন, হি ইজ মোর ফেমাস অ্যাজ এ ক্রিটিক। এলিয়ট যেমন, এলিয়ট ইজ মোর ফেমাস অ্যাজ এ ক্রিটিক, আর্নল্ডও তাই, তিনি প্রচুর এসে লিখেছেন যেগুলো ফেমাস। এবং ইংরেজ যদি ক্রিটিকদের নাম বলতে বলা হয়, সবার আগে আসবে এলিয়ট, টিএস এলিয়ট, তারপরে এই ভদ্রলোক ম্যাথু আর্নল্ড। তার স্টাডি অফ পোয়েট্রি পড়তে পারো, কালচারাল অ্যানার্কি পড়তে পারো। তার কালচারাল অ্যানার্কিও তার খুব সুন্দর একটা প্রবন্ধ, যেখানে তিনি কালচার সম্পর্কে তার ভিউজ দিচ্ছেন এবং সেই সময়কার যে অ্যানার্কিক্যাল কন্ডিশন, সেই সব সম্পর্কে বলছেন। তো সেইটা হচ্ছে যে প্রাবন্ধিক আর্নল্ড, তার একটা গ্লিমস আমরা দেখতে পাই। এবং সেখানে আর্নল্ড একটা থিওরি ছিল, বা থিওরি কাজ করে, সেটা হচ্ছে ক্রিটিসিজম অফ লাইফ। এটা তোমরা এসে পেপারে এই পয়েন্টটা তোমরা লেখার চেষ্টা করবে, যে ম্যাথু আর্নল্ড এক জায়গায় বলছেন দ্য স্টাডি অফ পোয়েট্রিতে, যে পোয়েট্রি ইজ অ্যাট বটম দ্য ক্রিটিসিজম অফ লাইফ। হোয়াট ডাজ দিস ফ্রেজ মিন? যে কবিতা হচ্ছে জীবনের সমালোচনা। সমালোচনা মানে কি শুধুমাত্র জীবন সম্পর্কে খারাপ খারাপ কোনো বক্তব্য রাখা? নো, ক্রিটিসিজম ডাজন্ট মিন দ্যাট। ক্রিটিসিজম মিনস ক্রিটিক, CRITIQUE, ডিপ অ্যানালিসিস। দিস ইজ ক্রিটিক। জীবন সম্পর্কে একটা গভীর পর্যালোচনা, যেটা একটা কাব্য করতে পারে। সেটা কবিতা কিভাবে দেখায়? কন্ট্রাস্টের মাধ্যমে দেখায়, কম্প্যারিজনের মাধ্যমে। কার সাথে কার? অতীতের সাথে বর্তমান। যে আগে আমরা এই ছিলাম, বর্তমানে এই আছি। It can be the same thing, it can be the different thing, but the poet tries to make a criticism of life by giving us the picture of what human beings were in the past and what they are in the present. Side by side comparison, contrast, that is taking place. Got it? This is the formula of criticism of life. আচ্ছা, একটু ওয়েট কর, একটু জল খাই। সো সেইটা হচ্ছে কিভাবে এই কবিতাটা ফিরে আসছে, এবার আমরা দেখতে পাবো। তিনি বলছেন যে আমি প্রথম না, যেরকম একটা সমুদ্র তটে দাঁড়িয়ে এরকম একটা দুঃখের প্রতিধ্বনি শুনেছি। আমার আগে, বহু বছর আগে, সেই প্রাচীন গ্রিসে সোফোক্লিস, যার ইডিপাস রেক্স তোমরা পড়েছো, সেই ট্র্যাজেডিয়ান, তিনি কিন্তু একই রকম ভাবে, বাই স্ট্যান্ডিং অন দ্য ওশান or sea of Aegean, also heard the same kind of miserable melancholic tune that he has embodied in his texts. তো এখানটায় we find that as Matthew Arnold looks at the continuous interplay of the sea water and the land,
the waves with the gravels falling on the strand. This brings to the mind of the poet the Sophoclean time. The great master Sophocles, who is a master of tragedy, you know how he has created the tragic ambience in his play Oedipus Rex. So the great master has depicted the spectacle of suffering magnificently in his tragedies, be it Oedipus Rex, be it Antigone, or any other text, or Oedipus at Colonus. Oedipus at Colonus হচ্ছে ইডিপাসের সিকুয়েল, সে অর্থে, যদিও ইডিপাস at Colonusটা তিনি আগে লিখেছিলেন। মানে ওই যে যেটা আমরা যেখানে নাটকটা শেষ হলো না, যে ইডিপাস অন্ধ হয়ে ব্যানিশ হয়ে যাচ্ছে, অমুক তমুক শেষ হচ্ছে, তারপর থেকে নাটকটা শুরু। সেখানে ইডিপাস আলটিমেটলি ঈশ্বরের একটা গ্রেস ফিরে পাচ্ছেন, এবং ওই নাটকটা আমরা দেখি যে ইডিপাস হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাচ্ছে। মানে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ইজ মানে মানে সে যে প্রায়শ্চিত্ত করছে তার পাপের, তার ফলে সে ঈশ্বরের একটা করুণা বা ঈশ্বরের ব্লেসিং আলটিমেটলি লাভ করছে এবং স্যালভেশন পাচ্ছে, যেটা তার পরের পাঠে আমরা দেখতে পাচ্ছি ইডিপাস এট কোলোনাস। কিন্তু তার যে মূল মন্ত্র ছিল সোফোক্লিসের নাটকের মধ্যে, কোনো জায়গায় কিন্তু আমরা সেই অর্থে একটা খুব পজিটিভ আউটলুক অন লাইফ আমরা দেখিনি। সোফোক্লিস কোনো কমেডি লেখেননি ইন হিজ এন্টায়ার ক্যারিয়ার, যা লিখেছিলেন সব ট্র্যাজেডি। ইউ নো দ্যাট ইডিপাস রেক্স, যেটা সেই সময় মঞ্চস্থ হয়েছিল, সেটা কিন্তু একটা কম্পিটিশনের জন্য লিখেছিলেন। এথেনিয়ান ফেস্টিভ্যাল যে কম্পিটিশন হয়েছিল, সে তার জন্য তিনি লিখেছিলেন, এবং দ্যাট প্লে ওয়ান দ্য সেকেন্ড প্রাইজ। প্রথম প্রাইজ যে টেক্সটটা পেয়েছিল ইউরিপিডিসের লেখা, সেই টেক্সটটা আমরা খুঁজে পাইনি, অনেক নাটকই তো হারিয়ে গেছে। তা সেকেন্ড টেক্সটটা যেটা মানে সেকেন্ড প্রাইজ পেয়েছিল, সেই টেক্সটটা এত উচ্চ মানের ছিল ইডিপাসের নাটকটা, তাহলে ওই টেক্সটটা নিশ্চয়ই এর থেকেও বেটার ছিল। যাই হোক, সেসব প্রসঙ্গে আমরা যাব না। বাট আমি যেটা বলছিলাম যে সোফোক্লিসের ভাবধারা সম্পর্কে, সোফোক্লিস অ্যাজ এ নাট্যকার, অ্যাজ এ ড্রামাটিস্ট, অ্যাজ এ ট্র্যাজেডিয়ান, যে ধরনের চিত্র এঁকেছেন মানুষ সম্পর্কে বা মানুষের জীবন সম্পর্কে, যে ইডিপাস সে তার জীবনটা হয়ে উঠলো একটা সিরিজ অফ ট্র্যাজেডিস নিজের অজান্তেই। সে বহু চেষ্টা করেছিল সেই ডেলফি কোরাকেল থেকে মুক্তি পাওয়ার, বিভিন্ন জায়গায় পালিয়ে যাওয়ার, আলটিমেটলি কিছুই তার পক্ষে সাকসেসফুল হয়নি। সে নিজের দেশ ছেড়ে অন্য জায়গায় গিয়েছিল পালাতে, গিয়ে সেখানেই দেখে the real parents are there, and ultimately Oedipus killed his real father. And so that showcases that how life is tragic. But Arnold is also echoing the same kind of thing, but he is not merely lamenting, because he is trying to find the avenues from that escalating negativity or negativism. This kind of all encompassing melancholy, এবং সেখান থেকে একটা বেরিয়ে আসার প্রচেষ্টা, যেটা আমরা আর্নল্ডের কাব্যে দেখতে পাই। এবং আর্নল্ড এখানে নিজেকে যেন সাপোর্ট রাখার জন্য সোফোক্লিসকে আনছেন, যে আমি প্রথম না, হ্যাঁ, সোফোক্লিস আগেও কিন্তু দেখিয়েছেন, এবং তিনি যেসব একটার পর একটা ট্র্যাজিক পিস কম্পোজ করে গেছেন ইডিপাস থেকে শুরু করে, সেগুলো কিন্তু ঠিক এই চিত্রপটে তিনি এঁকেছেন, দ্য ইটার্নাল সেন্স অফ মেলাঙ্কলি, দ্য ইটার্নাল স্টোরি অফ মেলাঙ্কলি, বা যেটাকে হার্ডি বলছেন না, সেই হ্যাপিনেস ইজ বাট এন অকেশনাল এপিসোড ইন দ্য জেনারেল ড্রামা অফ পেইন। So this is how poetry is the criticism of life. So he realizes the continuous flow of sorrows and sufferings in human life, and while standing on the banks of Aegean Sea, Sophocles also felt depressed at the thought of the deep agony of human life, and he perceived in such high tides and low the symbolic suggestiveness and also the vicissitudes of the human fortune. The same realization that Sophocles has made, he is making here. We find also in the sound a thought. Got it? Hearing it by this distant northern sea. যে আজকে ঠিক একই রকম ভাবে এই যে আওয়াজের মধ্যে একটা চিন্তার অবকাশ, a food for thought in this auditory effects, এই যে সমুদ্রের তটে এসে ঢেউয়ের আছড়ে পড়া, তার মধ্যে আমরা একটা ইঙ্গিত পাচ্ছি চিন্তা করার, চিন্তার অবকাশ রয়েছে সেখানে, ঠিক যেটা সোফোক্লিসের ক্ষেত্রে হয়েছিল। The sea of faith was too once full and round
Earth's shore lay like the folds of a bright girdle furled, but now I only hear its melancholy long withdrawing roar. পারলে লাইনগুলোকে মুখস্থ রাখবে, বহুবার তোমাদের কাজে লাগবে এসে লেখার ক্ষেত্রে। Retreating to the breath of the night wind, down to the vast ages drear and naked shingles of the world. This is where the images are replaced or substituted with a series of symbols. কিভাবে? তিনি বলছেন যে বিশ্বাসের সমুদ্রের কথা। This is now a metaphor. This is not literal sea. ঠিক আছে? The sea of faith was once too at the full. বিশ্বাসের সমুদ্র সেটাও এক সময় ছিল হচ্ছে এরকমই, ফুল, পূর্ণ, কিন্তু আজকে সেখান থেকে একটা পরিবর্তন ঘটেছে। এবং আরেকটা তিনি গার্মেন্ট ইমেজারি ইউজ করছেন নেক্সট ফিউ লাইনসে, রাউন্ড আর্থ শোর, মানে পৃথিবীকে যেন একটা ড্রেস হিসাবে, মানে একটা বেল্টের মতো, লে লাইক দ্য ফোল্ডস অফ এ ব্রাইট গার্ডেল ফার্লড। সো একটা বেল্ট, গার্ডেল যেন একটা বেল্টের মতো যেন তাকে এনক্লোজড করে রেখেছিল একটা বিশ্বাসের একটা আস্তরণ। সো রিলিজিয়ান কি, ধর্ম কি, যেটা মানুষকে ধারণ করে, তাই না? দ্যাট ইজ দ্য বেসিক নোশন অফ রিলিজিয়ান। সো একটা সময় ছিল যখন মানুষের মধ্যে সেই রিলিজিয়াসিটিটা ছিল, সেই রিলিজিয়াস মেন্টালিটিটা ছিল। ইট ওয়াজ লাইক আ গার্ডেল। গার্ডেল ইজ আ টাইপ অফ বেল্ট দ্যাট ইজ মেড আউট অফ ক্লথ। ঠিক আছে? তো সেই ব্রাইট গার্ডেল আর ফার্ল্ড মানে হচ্ছে পরিবেষ্টন করা, এনক্লোজ কথাটা তোমরা ইউজ করতে পারো। তো একসময় এই গোলাকার পৃথিবীকে ঠিক একটা আচ্ছাদনের মতো, একটা বেল্টের মতো পরিবেষ্টন করেছিল ধর্ম বা বিশ্বাস। বাট নাও কন্ট্রাস্টটা দেখো, ঠিক আছে? কিভাবে অতীত, কিভাবে বর্তমান, তার সামগ্রিক একটা কম্প্যারিজন, এবং সেখান থেকেই যে অ্যানালিসিস। এই হচ্ছে ম্যাথু আর্নল্ডের টাচস্টোন মেথড। But now I only hear its melancholy long withdrawing roar, retreating. কিন্তু এখন আর সেগুলো আমি শুনতে পাই না। এখন আমি শুনতে পাই একটা দুঃখের একটা প্রতিধ্বনি। That means life in the modern world has lacked any kind of faith or conviction. Arnold likens or compares the lack of faith in modern times to the retreating tide in the sea. Once faith was a force to reckon with. Once faith was a binding force because it helped each man to remain an integrated person. Okay, there was a time when there was no division between the emotion and the reason. But these are the days gone by. These are the days which are completely lost. The sea of faith is now not a protective dress for the human beings. Nowadays, science and the resultant paraphernalia of the scientific world has come and has exposed the irrationality of the blind faith. And this kind of scientific thinking, and especially যেটা ম্যাথু আর্নল্ড বলছেন যে skepticism, doubt, ঠিক আছে, which is prevailing and which is kind of destroying the moral fiber, the moral code, and humanism loses its formal base. So this change in the Victorian society is graphically described by Arnold through this metaphor. And তারপর লাস্টে দেখো, down the vast ages drear and naked shingles of the world. নুড়ি পাথরগুলো সেগুলো যেন নেকেড হয়ে উঠছে, মানে উইদাউট এনি কাইন্ড অফ প্রোটেকশন। এবার দেখো কিভাবে ইমেজ এবং সিম্বলে ট্রানজিশনটা করছে। এই প্রথম ছবিটা দেখলে আমরা বুঝতে পারি। এখানে ধরো কিছু গ্র্যাভেলস রয়েছে, যেগুলো আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এবার তোমরা মেন জায়গাটা বুঝতে পারবে। এই যে স্ট্র্যান্ডটা দেখতে পাচ্ছ না, যেটা হচ্ছে সমুদ্র তট, ঠিক আছে? সমুদ্র তটটা হচ্ছে ভিক্টোরিয়ান ওয়ার্ল্ড, ভিক্টোরিয়ান সোসাইটি। এগুলো হয়তো জানো, বাট তা আমি সহজ করে বলার জন্য বলছি। দিস স্ট্র্যান্ড ইজ দ্য ভিক্টোরিয়ান সোসাইটি, গট ইট?
সেখানে এই যে জলটা দেখতে পাচ্ছ, ওয়েভস, রিট্রিটিং ওয়েভস, অমুক তমুক, যে ওয়াটার্স, সেটা কি সিম্বলাইজ করছে? রিলিজিয়ান। ঠিক আছে, রিলিজিয়ান। একটা সময় ছিল যখন এই সমস্ত ভিক্টোরিয়ান ওয়ার্ল্ডে পরিবেষ্টন ছিল বা পূর্ণ জোয়ার ছিল এরকম জলে। কিসের? না বিশ্বাসের, মানুষের ধর্মের। মানুষকে একটা আচ্ছাদন করে রেখেছিল। নুড়ি পাথর যেগুলো রয়েছে, এই যে সিঙ্গলস, গ্রাভেলস, এরা হচ্ছে হিউম্যান বিংস, এরা হচ্ছে ভিক্টোরিয়ান পিপল। এখন বর্তমানে এই জলগুলো আর নেই, এগুলো ক্রমশ দূরে সরে সরে যাচ্ছে মানুষের কাছ থেকে। ফলে এক্সপোজ হয়ে যাচ্ছে কারা? এই নুড়ি পাথরগুলো। দে আর দ্য হিউম্যান বিংস। তারা ঠিক সমুদ্র তটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দে আর অ্যাঙ্করলেস, দে আর ডিসঅর্গানাইজড, দে আর উইদাউট এনি কাইন্ড অফ প্রোটেকশন। তাদের কোনো বাইন্ডিং গার্ডেল আর নেই, যেটা একসময় ছিল। গট ইট? তাহলে এইভাবে ম্যাথু আর্নল্ড শুধুমাত্র একটা ল্যান্ডস্কেপকে convert করতে পারেন into an elegiac meditation. This is Arnold at his best, and this is the beauty of this poem, because initially he has introduced these images as mere images, like waves, like sand, like the pebbles, and from the third stanza onwards they have relinquished their sense. Got it? And they have assumed their symbolic suggestiveness. This is the beauty of Arnold's poem. এইটা হচ্ছে কবিতাটার মোস্ট পজিটিভ মেসেজ। These two lines, line number 29 and 30. These lines corroborate the fact that life is not entirely tragic. There is something that is still there which can rescue us from that bastion of the kind of dystopic society. A love, let us be true to one another. This is the alchemy, this is the magic potion, which is the remedy to the problems of life. Love, let us be true to one another. This is something that is lacking in a modern context. In a Victorian mind, in a Victorian climate, one doesn't find the steadfast love. Love is taking a kind of retreat or receding. So love, let us be true to one another, is a kind of fervent call. It is like a medicine, it is like an anodyne, it is like a panacea that can cure all the evils of the Victorian society. The pure love, uncontaminated love, love that is 100% from both the partners, unadulterated love. This is the notion of love which Arnold sets great store by. Let us be true to one another. If we cannot exchange the primacy of love between ourselves, then the world is an incomplete tragedy. And this reliance or insistence on the value, the power of love, that takes Arnold back to the romantic poets at the same time. Because be it Keats, Shelley, they also talk about this primary emotion that is within us. For the world which seems to lie before us like a land of dreams, this is the difference between appearance and the reality. লাই হচ্ছে দুভাবে ইউজ করা হচ্ছে উইথ এ পানিং সেন্স। একটা হচ্ছে এই জগৎ যেটা আমাদের সামনে অবস্থিত রয়েছে একটা স্বপ্নময় জগতের মতো, একটা রঙিন জগতের মতো, একটা রোম্যান্টিক ওয়ার্ল্ডের মতো। লাইটাকে যদি আমরা মিথ্যা বলি সেকেন্ড পানিং সেন্সে, দেন উই গেট দ্য আদার মিনিং, তাই না? যে এই যে ল্যান্ড অফ ড্রিমস যেটা আমরা পৃথিবী সম্পর্কে দেখছি, এটা একটা মিথ্যা কনসেপ্ট, ইট ইজ আ ফলস কনসেপ্ট। ফর দ্য ওয়ার্ল্ড which seems to lie before us, যে জগৎটাকে অ্যাপারেন্টলি দেখলে আমাদের মনে হচ্ছে it is the land of dreams, it is a carnival for making love
It is a carnival of a fiesta, but that is not like that. It is a deceptive planet. It is a false world where appearances cannot be trusted. So various, so beautiful, so new, hath really neither joy nor love. দেখো কোনটা কোনটা নেই। তাহলে এখানে এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কোনগুলো দরকার। এগুলো নেই মানে these are the things which are needed to bring in a positive age. Joy is needed, love is needed, light মানে শুধুমাত্র আলো না, যেটা ম্যাথু আর্নল্ড তার টেক্সট যেটা হচ্ছে তোমার কালচার অ্যান্ড অ্যানার্কিতে বলছেন, যেখানে লাইট স্ট্যান্ডস ফর সিভিলাইজেশন, সভ্যতা, সে অর্থে ইউজ করা হচ্ছে। নর লাইট, নর সার্টিটিউড, নর পিস, নর হেল্প ফর পেন। তাহলে these are the things which are absent in a modern Victorian world. Got it? এখানে কোনো নিশ্চয়তা নেই, এখানে কোনো শান্তি নেই, এখানে দুঃখের কোনো নিরাময় নেই। There is no remedy for the pain, for the misery. So this world, which is like a full of dreams, which is present before us, like a land of dreams, is really without any ethical things. Because what are the major issues that a human being may look out for? Love, civilization, joy. Got it? Certitude, nishchayata. There is no certainty that if one works hard, one will definitely get success. No certainty about that. Got it? So it is a world that is full of skepticism. So it is an acute analysis or projection of the late Victorian society that has been graphically etched by Arnold. Nor peace, nor help for pain. এবং এখান থেকে যদি তোমরা কোয়েশ্চেন কমন পাও, অবভিয়াসলি লিখবে। অ্যান্সারটা আমি তোমাদেরকে অলরেডি সেন্ড করে দিয়েছি। So no, nor certitude, nor peace, nor help for pain. So what is our condition like that? We are here as on a darkling plain, swept with confused alarms of struggle and fight, where ignorant armies clash by night. আমাদের অবস্থাটা কিরকম? Matthew Arnold is full of despondency as he perceives the utter lack of faith in the modern world. The morality that kept society integrated was based on God or religion, but science has exposed the irrationality of blind faith. There is nothing enduring or enlivening in a modern city life. Externally, you will find the world beautiful, but it is a will-o'-the-wisp, আলেয়ার মতন একটা। It is full of variety, but যদি আমরা খুব খুঁটিয়ে এটাকে পর্যালোচনা করি, দেখব এখানে প্রকৃত কোনো রকম আনন্দ নেই, এখানে প্রকৃত কোনো রকম সৌন্দর্য নেই, এখানে মানুষের প্রতি যে একটা সাহায্য, অন্যের প্রতি সাহায্য, যে এমপ্যাথি, দ্যাট ইজ অলসো ল্যাকিং। তো এটা একটা এমন একটা প্ল্যানেট যেটা হচ্ছে ডিসেপটিভ, একটা স্লাগিশ এক্সিস্টেন্সের মধ্যে আমরা রয়েছি, যেটাকে পরে একটা স্যামুয়েল বেকেট ওয়েটিং ফর গোডোতে হয়তো দেখাবেন অন্য মাত্রায়, যেখানে সমস্ত রকম কানেকশন লস্ট হয়ে গেছে বিটুইন দ্য হিউম্যান বিংস। তো এরকম একটা জায়গায় আমাদের পৃথিবীর অবস্থাটা কেমন, আমাদের ভিক্টোরিয়ান ওয়ার্ল্ডের অবস্থাটা কেমন? অনেকটা ব্যাটল ফিল্ডের মতো। উই আর হেয়ার অ্যাজ অন এ ডার্কলিং প্লেন। ডার্কলিং বলেছিলাম যে শব্দটা প্রথম ইউজ করেছিলেন মিল্টন, অ্যান্ড পরে হচ্ছে কিটস নাইটিঙ্গেলে। ডার্কলিং আই লিসেন। সো উই আর হেয়ার অ্যাজ অন এ ডার্কলিং প্লেন। পৃথিবীটা হচ্ছে একটা অন্ধকারময় ব্যাটল ফিল্ডের মতো, যেখানে কি রয়েছে? swept with confused alarms of struggle and flight, যেখানে প্রচুর পরিমাণে কনফিউশন রয়েছে। কনফিউশন কি? What are the confusions? These are the uncertain cries of fear and warning, deceitfulness, confusions which are actually kind of giving problems to the human beings. The Victorian people are always confused which path to take. They already have beaten or given adieu
to the world of religiosity. The newly emergent scientific books like The Origin of Species has exposed the invalidity of the religious discourses. Bible, which earlier was a force to reckon with, is now a spent force. No one believes in the cock and bull story about the myth of creation, myth of Genesis. They know that we are from the kind of amoeba. তো এই ধরনের যে 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 ইভলিউশন যে যে ইভলিউশন আমরা আস্তে আস্তে এসেছি, যেটা একটা লং প্রসেসের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, এর ফলে মানুষের মনের মধ্যে একটা টু বি অর নট টু বি কাইন্ড অফ সিচুয়েশন তৈরি হয়েছে, একটা একটা অসিলেশন তৈরি হয়েছে, যেখানে মানুষের মধ্যে কোনো কিছুই স্থির নেই, একটা ইটারনাল সেন্স অফ কনফিউশনের মধ্যে রয়েছে। তো এখানটায় যেটা তিনি এখানে ইমেজটা নিয়ে আসছেন, ইগনোরেন্ট আর্মিজ যারা রাত্রের অন্ধকারে একে অপরের সাথে ফাইট করছে, সেটা হচ্ছে যে একটা রেফারেন্স রয়েছে অবশ্যই, যেটা প্রথমে আমরা এই কবিতাটা দুটো অ্যালিউশন রয়েছে, একটা হচ্ছে সোফোক্লিসের প্রতি অ্যালিউশন রয়েছে, আর একটা হচ্ছে এই যে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেসড অন দ্য হিস্ট্রি অফ দ্য পেলোপোনেশিয়ান ওয়ার, যেটা সম্পর্কে থুসিডিডেস দ্য হিস্টোরিয়ান লিখছেন। তো বহু বছর আগে সেই ক্লাসিক্যাল যুগে এথেন্স এবং স্পার্টার মধ্যে একটা ব্যাটেল হয়েছিল, যেটা হচ্ছে ব্যাটেল অফ এপিপোলা। সেটা তিনি তার হিস্ট্রি অফ পেলোপোনেশিয়ান ওয়ার বইতে বলছেন। হোয়াট ইজ স্ট্রাইকিং অ্যাবাউট দ্যাট ব্যাটেল? The most striking thing about the battle is that the battle was fought under the darkness of night. তো রাতের অন্ধকারে যদি কোনো যুদ্ধ হয়, তখন তার কৃত্রিম আলো নেই, ফ্লাড লাইট টাইট কিছু নেই। তো কৃত্রিম আলো নেই, একটা অন্ধকারময় জায়গায় যখন যুদ্ধ হচ্ছে, তখন কে বন্ধু এবং কে শত্রু বোঝা মুশকিল। তখন যখন সোলজাররা অ্যাটাক করছে একে অন্যকে, তখন হয়তো অজান্তেই নিজের বন্ধুকে সেখানে হয়তো খুন করছে বা আঘাত হানছে তার উপর। সো দে আর ইগনোরেন্ট। ঠিক বর্তমানে যেমন আমাদের অবস্থাটা, আর্নল্ড বলছেন, ভিক্টোরিয়ান পিপলদের যেমন অবস্থাটা, one doesn't know what to do because of the uncertainty of the identities of people around one. So a friend may be mistaken as a foe. It is hardly possible to decide whether to continue fighting or to try retreating or retreating. So as for kids, for Arnold, the world is also the valley of tears, but it can be changed into a beautiful planet by taking reliance to the world of love, by actually activating that hidden potential that is there within the human beings. This is the positive statement. Only these two statements are positive, যেটা অনেকেই ওভারলুক করে যায়। এই দুটো সেন্টেন্স আমাদের সময় লাইন তুলে এরকম প্রশ্ন আসতো যে এক্সপ্লেন, সেগুলো 9 মার্কস করে থাকে, এবং এই লাইনটা বহুবার আসতো, কারণ এটা হচ্ছে মানে কবিতাটার অন্যতম মেসেজ, লাভ লেট আস বি ট্রু টু ওয়ান অ্যানাদার। যদি সেই স্টিডফাস্টনেস আমাদের মধ্যে না থাকে, তাহলে যে স্টিডফাস্ট লাভের কথা হয়তো কিডস বলছেন ব্রাইট স্টার নামক সনেটে, অনেক হয়তো পড়েছে, ব্রাইট স্টার would I wear as steadfast as thou were, সেইটা। তো সেরকম প্রেম, সেরকম একটা সমীকরণ সম্পর্কে, যেটা একমাত্র আমাদের ইঙ্গিত, আমাদের একটা কাইন্ড অফ ডিরেকশন দেখাতে পারে ফ্রম দিস হেল্পলেস ওয়ার্ল্ড। সো দিস ইজ দ্য পোয়েম, এবং এক্ষেত্রে আমি আই উড সাজেস্ট ইউ টু আনসার ইন দ্য এক্সাম হোয়াট এভার কোয়েশ্চেন কামস, দ্য অ্যান্সার দ্যাট আই হ্যাভ গিভেন ইজ এনাফ টু ট্যাকেল এনি কাইন্ড অফ কোয়েশ্চেন। আচ্ছা, guest user has raised a hand. Who is the guest user here? স্যার আমি আচ্ছা স্যার বলেন। স্যার লাইন নাম্বার 12 টা আরেকবার শো করতে পারবেন? ওখান থেকে একটা কোশ্চেন ছিল, তখন বলতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। স্যার লাইন নাম্বার 12 এ বলছে বিং অ্যান্ড সিজ and then again begin. Sir, does the poet want to show us the cycle of sadness after happiness? এটাই কোয়েশ্চেন ছিল স্যার। begin and cease এখানে কিন্তু তিনি সে অর্থ তো নাও বলতে পারেন,
অ্যাকচুয়ালি স্যার এই পেবেলস গুলোকে যে দিচ্ছে সি, আবার সেটাকে ফিরিয়ে নিচ্ছে, এই যে সাইকেলের সাথে স্যার ইটারনাল সাইকেল লাইফের। বলতে পারেন, ইটারনাল সাইকেল ইয়েস বলা স্যার, যেতে ইয়েস পারে, স্যার। কিন্তু আমি এই অর্থে সেটার সাথে একমত হতে পারছি না, কারণ আর্নল্ড এখনো কিন্তু সেখানে মানে তার যে সিম্বলিক্যাল টার্ন সেখানে আসা শুরু করেননি, তাহলে আমাদের প্রথম থেকে সিম্বল খুঁজতে হবে। ইয়েস কিন্তু স্যার, এই ইয়েস। কবিতাটার মধ্যে একটা সময়ের পরে, একটা পর্যায়ের পরে তিনি স্ট্যান্ডা ওয়াইজ ভাগ করেছেন। কবিতাটা 3টে স্ট্যান্ডা রয়েছে। এই প্রথম ইয়েস স্ট্যান্ড যেখানে শেষ হচ্ছে, সেকেন্ড স্ট্যান্ডা হচ্ছে শুধু এইটুকু, সোফোক্লিসকে নিয়ে যেটা বলছে, মানে সোফোক্লিসকে নিয়ে এই কারণেই বলছে যে তিনি বলছেন আমি প্রথম ব্যক্তি না যে এরকম ভাবে বলছে। সোফোক্লিস রয়েছে আমার আগে, তিনি লিখেছেন, আর অন্যান্য সাহিত্যিকরা রয়েছেন, তিনি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছেন। দিস ইজ দ্য টাচস্টোন মেথড। এটা হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডা। আর থার্ড স্ট্যান্ডায় গিয়ে তিনি সম্পূর্ণ সিম্বলিক ভাবে, যেটা আমি বলছিলাম, সেই জায়গাটায় চলে যাচ্ছেন। তো ফার্স্ট স্ট্যান্ডা শুধুমাত্র ওই অডিটরি এফেক্টেই তিনি ফোকাস করতে বলছেন, এবং সেটার মধ্যে তিনি ইটারনাল নোট অফ স্যাডনেস এর কথা বলছেন। তিনি তখনও সে হয়তো হ্যাপিনেসের খুব একটা জায়গা হয়তো বলছেন না, বা সেই জায়গাটা আমরা সিম্বলিক্যালি নাও দেখতে পারি। ওই জায়গাটা না দেখাই উচিত, কারণ তিনি সেখানে ভিজুয়ালাইজ করাচ্ছেন, নাথিং এলস। এই জায়গাটা। এনি আদার কোয়েশ্চেন? স্যার কনফিউশন ক্লিয়ার হয়ে গেল, কোনো অসুবিধা হ্যাঁ নেই হ্যাঁ, স্যার। এখানটা এইভাবে করলে মোটামুটি আমি আমাদের থট প্রসেসের দিক থেকেও আমরা ঠিক জায়গায় থাকতে পারি। ইয়েস স্যার, ইয়েস স্যার, বুঝতে পেরেছি স্যার, এবার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, একটা কমেন্ট বক্সের মেসেজ এসেছে দেখছি, এটা মনে হয় আগের কোনো মেসেজ। আচ্ছা, এনি আদার কোয়েশ্চেন হু আর প্রেজেন্ট হিয়ার? আচ্ছা, আমি কালকে নেক্সট ক্লাস নেবো। হ্যাঁ, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করানোর মতো আর মুড নেই এরপরে, এই পরপর দুটো ক্লাস নিচ্ছি, তো একটু রেস্ট দরকার। কালকে 7টার সময় ক্লাস নেবো, ঠিক আছে? ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা করবো, ওকে। যেগুলো ডিউ রয়েছে, আর কোলরিজের কুবলা খান কবিতাটা আমরা করবো, কারণ সেটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। ওখান থেকে যদি কোয়েশ্চেন কমন আসে, অবভিয়াসলি গো ফর কুবলা খান। ঠিক আছে, রোমান্টিক পোয়েম একটা তো কিডস হয়েছে, আর কুবলা খানটা করতে পারলে আমাদের অনেকটা এগিয়ে থাকবে। ঠিক আছে, তাহলে এই অবধি রাখছি আজকে। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার।